গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা ইমরোজ লাকি। পর্ব ৮০। চৌধুরী বাড়ির ওপর রাত নেমে এসেছে, গম্ভীর আর ভারী হয়ে। বিশাল দালানের দেওয়ালে দেওয়ালে লণ্ঠনের আলো ছায়া এঁকে যাচ্ছে। উঠোন জুড়ে নিস্তব্ধতা। দূরে অনুচরের পায়ের আওয়াজে মনে হয় এই বাড়ির প্রতিটি ইট যেন শত বছরের গল্প চুপচাপ ধরে রেখেছে। মায়া তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাড়ির সামনের দিকেই চেয়ে আছে। আজকে সকালের দৃশ্য চোখের সামনে, মস্তিষ্কের ভেতরে ঘুরপাক খাচ্ছে। কখনো একা একাই হাসে, আবার ঠোঁট চেপে যায়। হাত দুটো রেলিং এর উপর। শীত পড়ছে আজ হালকা। উত্তরের মসৃণ বাতাস। ভালোই লাগছে তার দাঁড়িয়ে থাকতে। মীরকে ডেকে নিয়েছে বুলবুল। শালুক ডেকেছেন শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগানোর জন্য। মায়া বারান্দা ছেড়ে ঘরে আসে, খাটে বসে গাটা এলিয়ে দেয়। সন্ধ্যের দিকে থমাসনকে কল করা হয়। তিনি মীরের কণ্ঠ পেয়ে হয়ে যান। গলার স্বরটা বড্ড ভারী হয়ে যায়। মীরও ঠিক সেই সময়ে চোখের জল ছেড়ে দেয়। সময় নিয়ে সব কিছু থমাসনকে খুলে বলে। তিনি তার প্রতিক্রিয়া জানান এবং বলেন, যত দ্রুত সম্ভব থাইল্যান্ডে চলে এসো মায়াকে নিয়ে। শালুকও আর বাধা দিচ্ছেন না। রাত 10টা বেজেছে। মায়া ঘরের বাইরে থেকে জুতোর আওয়াজ পায়। মায়া নড়চড়ে বসল। দরজাটা খোলাই ছিল। মীর প্রবেশ করে ঘরে, সাদা রঙের শার্ট পরনে। দরজাটা লাগিয়ে দিয়ে শরীর চুলকায়। মায়া বলল, আপনার কি গুহায় বন্দি থেকে চুলকানি হয়েছে? ছোট মা কী সব লতাপাতার ওষুধ লাগিয়ে দিল, এখন চুলকাচ্ছে। যদিও জল দিয়ে ধোয়া হয়েছে। খুব মেরেছিল? মায়ার কণ্ঠটা নির্বাক শোনায়। মীর থেমে যায়, নীরব পায়ে হেঁটে মায়ার সামনে গিয়ে বসে। মায়া দুই পা ও হাঁটু এক করে হাত দিয়ে ধরে রেখেছে। মীর চাওয়াতে সে দৃষ্টি দুটো নত করে ফেলল। মীর শুধু হেসে বলল, মেরেছে, তবে আঘাত পায়নি। তবে একটা করুণ দৃশ্য আমাকে নাড়িয়ে তুলেছে। কোন সেই দৃশ্য? তোমার পরনের লাল শাড়ির বদলে বিধবা শাড়ি। যখন দেখেছি, বিশ্বাস করো, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। হয়তো আমাদের পূর্ণতা লেখা ছিল, তাই এত এত বাধা বিপত্তি পেরিয়েও আবার এক হয়েছি। আপনাকে হারিয়ে সর্বহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বেঁচে থাকা বোধহয় আর হবে না। মীর মায়ার মুখে হাত দিয়ে বলল, আমার জন্য বেঁচে থাকবে। কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তুমি না হয় একটা কারণ খুঁজে নিয়ে আমার জন্য অপেক্ষা করেই যেও। আবার হারিয়ে যাবেন? মীর এবার একটু মায়ার দিকে এগিয়ে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে আঁকড়ে বলল, তোমার থেকে হারিয়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। যদি এমনটি কোনোদিনও ভেবে থাকি, সেদিন যেন মৃত্যুটা সন্নিকটে চলে আসে। চার দেওয়ালের ঘরটা বড্ড নিস্তব্ধ। মায়া মেরুন রঙের শাড়িতে গুটিসুটি মেরে বসে আছে। মীর বারান্দায় গিয়ে অকলিনকে দূর থেকে একবার দেখল, ফের ঘরে এলো। পর্দাটা টেনে দিল। মায়া বসা থেকে উঠে বিছানা গুছিয়ে নিল। গোছানো শেষে যখন শুতে যাবে, তখনই চোখ পড়ে দ্য সাইলেন্ট ম্যানর বইটির দিকে। বইটি টেবিল থেকে তুলে হাতে ছুঁয়ে নেয়। মীর এসে পাশে দাঁড়িয়ে বইটি দেখে বলল, ভাবতেই অবাক লাগছে। দ্য সাইলেন্ট ম্যানর বইটি জুড়েই সেই ঘুরে ফিরে আমাদের বংশের কথাই লেখা। যেন আমাদেরই কথাই পূর্বের একটা দুনিয়ায় সাজানো ছিল। সুফিয়ান হায়দারের বংশধর আমি। মায়া বেচা কণ্ঠে বলল, সে তো ফারদিনার জন্য মালিকাকে ঠকিয়েছিল।
নিজের সন্তানকে অবধি গ্রহণ করেনি। মীর ভ্রুকুটি বাজ করে বলল, তুমি কিভাবে জানলে এসব? সকালে আপনি এসব বলেছেন, আর আপনিই ভুলে গেলেন? আমারও তো ভয় হচ্ছে, কবে না জানি আপনিও এমনটা করেন। মীর বইটা মায়ার হাত থেকে রেখে তাকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। মায়ার কাঁধের উপর মীর থুতনি রাখে, তার নিঃশ্বাসটুকু উড়ে যায় মায়ার কানে। কোমল কণ্ঠে বলল, সুফিয়ান হায়দার মালিকার ফাঁদে পড়েছিল, তাকে ফাঁদে পালানো হয়েছিল, তাই সে এমনটি করতে বোধহয় বাধ্য হয়েছে। কিন্তু পিতৃপুরুষ যেমন হোক না কেন, তার বংশধর যে তার মতো ওটাই করবে এমনটা কোথাও লেখা নেই। সুফিয়ান হায়দার, তার বাবা সিলমন হায়দার, তার কোনো দুর্নাম ছিল না। তাই শুধু শুধু তুমি আমাকে এসব বলো না। আমি মীর, যতদিন বেঁচে আছি তোমার হয়েই থাকবো। এইভাবেই শক্ত করে জড়িয়ে ধরলে হাড় ভেঙে যাবে। আস্তে ধরুন। কেন যেন মনে হয় তুমি পালিয়ে যাচ্ছ। মায়া মসৃণ আওয়াজে হেসে বলল, পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে আপনার অনুপস্থিতিতে শেহজাদার সাথেই যেতে পারতাম। শেহজাদার কথা শুনতেই মীরের তীব্র রাগ হলো। চোখ দুটো বুজে চোয়াল শক্ত করে নিজেকে সামনে নিল। মায়া মীরের অভিব্যক্তি ধরে ফেলল। মীর বলল, দ্বিতীয়বার আর ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। হিংসে হচ্ছে? না, মীর ছোট্ট করে জবাব দিল। মায়া পূর্বের কণ্ঠেই বলল, আপনি হিংসেই জ্বলছেন, আমি বাইরে থেকেই সেই তাপ পাচ্ছি। তবে আর নতুন করে সেই তাপের উত্তাপ বাড়িয়েও নামিয়ে। কখনো কখনো আমি আপনার মধ্যে পুরোপুরিভাবে সুফিয়ান হায়দারকে দেখতে পাই, আর আমি কখনো কখনো তোমার ভেতরে ফারদিনাকে দেখতে পাই। থেমে মীর মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার খুব শখ জানো, যখন তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে, তখন আমাদের যেন কন্যা সন্তান হয়। আর ওর নাম রাখবো সুফিয়ান হায়দার, এবং ফারদিনার নামের সাথে মিলিয়ে। কি নাম রাখবেন ঠিক করেছেন? হুম, ফারদিনা সুফিয়ান, দুজনের নাম মিলিয়ে হয় ফারিয়ান। নামটাই কেন যেন পুরুষের ঘ্রাণ। মীর গভীর নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমার নিজের মা বাবার নাম জানি না। নতুন করে জানতে চাইয়ে দুঃখটা আর বাড়াতে চাই না। তাই আমি আমার পিতৃপুরুষের নামের সাথে মিলিয়েই আমার সন্তানের নাম রাখব। আমাদের বংশের মেয়ে সন্তান খুব কম, তাই আমি চাই আমার মেয়ে সন্তান হোক। আর ও মেয়ে হলেও হবে বাহাদুর, একদম আমার মতো। সাহস আমার মতন হলেও দেখতে যেন তোমার মতনই হয়। আপনার ইচ্ছে আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। তবে আমার ছোট্ট ইচ্ছে হচ্ছে আমার প্রথম সন্তান যেন ছেলে হয়, আর আমি ওর ভেতরেও যেন আপনাকে খুঁজে পাই। পূর্ণ হওয়ার জন্য যে তোমাকে দরকার রূপবতী। আমি আপনার হয়েই আছি, সেটা আমিও জানি। অন্যভাবেও এখন দরকার। বলেই মীর মায়াকে ছেড়ে দেয়। মায়া বিভ্রান্ত হয়ে বলল, অন্য কিভাবে? মীর হেসে ঘরের আলো নিভিয়ে দিল। তবু আলো নিবেও নিভল না। খণ্ডিত চাঁদের অংশটি এসে পড়ল, জানালা ভেদ করে। ঘরটি আলোকিত হয়। মায়া মীরের দিকে এগিয়ে বলল, আলো নেভালেন কেন? তোমার রূপের আলোই যথেষ্ট এই ঘর আলোকিত করার জন্য। তবু মাঝখান থেকে চাঁদটা এসে বাধা সৃষ্টি করল। আমি মোটেও রূপবতী নই। তুমি রূপবতী না হলে শ্যামপুরের নবাব শেহজাদা কখনোই তোমার প্রেমে পড়তো না। মানে? মীর প্রসঙ্গ এড়াতে হেসে উড়িয়ে দিল। সে আগেভাগে গিয়ে খাটে কাত হয়ে হাতের উপর ভর রেখে শুই। মায়া তার সামনে বসলে তাকে তার কোলে শুয়ে দেয়। মায়ার মাথায় বাঁ হাতটি আলতো করে বুলিয়ে দিতে দিতে বলল,
তোমার জন্য একটা গান মনে পড়ছে, গেয়ে শোনান। আগামীকাল, আজ আর সময় নষ্ট করা যাবে না, বলেই মায়ার দিকে হাত বাড়াতেই মায়া ছিটকে তার হাত সরিয়ে দিয়ে বলল, গানটি এখনই শোনাতে হবে, ধৈর্য নেই এত অপেক্ষা করার। মীর সেকেন্ড কয়েক মায়ার দিকে চেয়ে দম ছেড়ে বলল, শোনাচ্ছি। মীর বিছানায় এক পা ভাঁজ করে হাত দুটো ছড়িয়ে শুই, যেন শরীরের শক্তি লুপ পেয়েছে। মায়া তার বুকের উপর হাত রেখে তাতে থুতনির ভর রেখে মীরের দিকে তাকালো। মীর গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো, তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই হিয়ার মাঝে লাগলো দোলা আমার, রূপবতী কন্যা এলো সাগর চলে বেশে, না জানি হাই এত টাকাল ছিলে যে কোন দেশে, এলে সাগর চলে বেশে, এলে আমার মনের দেশে, এলে সাগর চলে বেশে, এলে আমার মনের দেশে। মীর থামে, গানটা শেষ করে চোখের কর্নিয়া থেকে জল মুছে, এরপর মাথাটা উঁচিয়ে মায়াকে দেখে। মায়া ঘুমিয়ে পড়েছে। মীর মুগ্ধতা নিয়ে মায়ার মুখখানি দেখল, আবেগী হাতটা তার মাথার উপর বুলিয়ে দেয়। ঘুরে দেয়ালের ঘড়ির দিকে তাকালো, রাত 1টা বাজে। তার চোখেও ঘুমের রাজ্যেরা ধীরে ধীরে ভর করেছে। ঠিক এমন সময় টেলিফোনটি বেজে উঠল। হঠাৎ কলে সে খানিকটা হকচকিয়ে উঠল। পুনরায় ঘড়িটির দিকে তাকিয়ে সিলভারটা হাতে তুলে নিল। সে আগ বাড়িয়ে কিছু বলার আগেই ওপাশ থেকে থমাসনের কণ্ঠ ভেসে আসলো। মীর থমাসের ভালো মন্দ জিজ্ঞেস করে, এত রাতে কল করার কারণ জানতে চাই। ততক্ষণে মায়াও জেগে ওঠে। তখন টেলিফোনের রিং পেয়েই তার ঘুম হালকা হয়। মায়া ঘুম থেকে উঠাতে মীর থমাসের উদ্দেশ্যে বলল, বাবা, আগামীকাল সকালে কল করব, বলেই তাৎক্ষণিক লাইনটা কেটে দেয়। মায়া জিজ্ঞেস করে, বাবা কি বললেন? তেমন কিছু নয়, জিজ্ঞেস করছিল আমরা কি করছি, খেয়েছি কি না, এসব। মায়া মীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার জবাবে সত্যতা পেল না। মীরের অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তবুও মায়া এখনই কিছু জিজ্ঞেস করল না। রাত ফুরিয়ে দিনের আলো ফুটল ধরণীতে। রাফিদ আহিরের সাথে কথা বলছিল। মীরের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। শুনে আহির বাকরুদ্ধ। সে বলে, আমি আলিমনগর আসছি একদিন পরে ওর সাথে দেখা করতে। রাফিদ তার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত আসতে বলে, কেননা মীর দ্রুতই ফিরবে বিদেশের বাড়ি। কলটা কেটে রাফিদ চুপচাপ হয়ে বসে থাকে বৈঠকখানায়, ভাবে মোহিনীর কথা। হঠাৎ মোহিনী দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে সে ভেতর থেকেই ভেঙে পড়ে। তবুও তা বাইরে থেকে মোটেই বোঝা যাচ্ছে না, সেও বুঝতে দিচ্ছে না। শালুক বেগম জৈতুন বেগমকে চা দিতে দিতে দেখেন ছেলেকে, নিষ্প্রভ হয়ে আছে তার ছেলে। মা হিসেবে দেখতে ভালো লাগে না। তিনি জানেন না মোহিনীর সাথে ঘটে যাওয়া শেষ ঘটনা, জানেন শুধু সে হারিয়ে গেছে। প্রার্থনা করেন ছেলের হাসি যেন পুনরায় ফিরে আসে। আমজাদ ঘরে ফিরলেন, হাতে ভিসা, পাসপোর্ট জাতীয় কিছু একটা। তার হাতের দিকে তাকালেন শালুক। কানের কাছের কাপড়টি ঠিক করে ভালো করে মাথায় টেনে নিলেন। আমজাদ এসে বসেন সোফায়। শালুক তার সন্নিকটে দাঁড়িয়ে বলল, হাতে কি? আমজাদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, মায়া ও মীরের পাসপোর্ট। ওদের সুস্থ সবলভাবে নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আমি শান্তি। এত তাড়াহুড়া করছেন যে? সব কিছু দেখে শুনেও প্রশ্ন করছো? শালুক নীরব থেকে জবাব দিল, আপনার যা ভালো মনে হয়। চা খাবেন? দাও, মায়া ও মীরকেও ডাকো, একসাথে খাই। আমজাদ কথা শেষ করতে না করতেই টেলিফোনটি বেজে উঠল।
তিনি হাত বাড়িয়ে সিলভার তুলতে না তুলতেই মীর এসে ঝট করে তুলে নিল। ওপাশ থেকে কেউ কিছু বলছিল, যার জবাবে মীর শুধু বলল, আমি মীর, শুনছি, বলুন। এরপর মিনিট দুয়েক ফোনটা কানের কাছে ধরে রাখলো। ওপাশ থেকে বেশি আসা শব্দগুলো সহনীয় কিছু নয়, যা মীরের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। শালুক ও আমজাদ নিজেদের মধ্যে ছোকাছুকি করলেন। মীরের আচরণে হতবাক হয়। শালুক কণ্ঠের শব্দ কিছুটা দমিয়ে বললেন, কিছু হয়েছে মীর? মীর সিলভারটা রেখে বলল, তেমন কিছু নয়, বাবার কলিগের কল ছিল। আমাকে উনিও ভীষণ ভালোবাসেন। আমাকে নিয়ে বড্ড চিন্তা করছেন, সব কিছু ঠিকঠাক আছে কি না তাই জিজ্ঞেস করছে, বলেই রাফিদের পাশে গিয়ে বসল। শালুক আমজাদকে লক্ষ্য করে বললেন, মীরকে থমাসনের কলিগ কি বললেন? অদ্ভুত আচরণ করল যে, কিছু হয়েছে নিশ্চয়ই। আমজাদ নড়েচড়ে বসে বললেন, যেটা বলতে চাচ্ছে না সে বিষয়ে জিজ্ঞেস করতে নেই। 2 দিন পর ওদের ফ্লাইট। ভাগ্যিস সময় মতো ফ্লাইট পেয়েছি। জানোই তো, বর্তমান সময়ে প্রতিদিন যে বিমান চলে এমন নয়। থাইল্যান্ডে যখন ফিরবে তখন বাপ ছেলে মিলে কোনো সমস্যা হলে ঠিক সমাধান করে নিবে। শালুক উঠে গেলেন রান্নাঘরে। আজ বুলবুল নেই, ওর বাবার শরীর খারাপ বলে গতকাল রাতেই বাড়ি ফিরেছে। আপাতত শালুক সব সামলাচ্ছেন। তিনি চা করেছেন। চা করার ফাঁকে ফাঁকে মীরকে দেখছে, ঘাড় টান করে। রাফিদ কিছু বলছে, কিন্তু সেদিকে মীরের খেয়াল নেই। সে একদিনে মগ্ন হয়ে কোথাও কিছু দেখছে, কিছু ভাবছে, তবে তার ভাবনার রাজ্য জুড়ে কি তা শালুক ধরতে পারছেন না। গতকাল মীর ফেরার পর থেকে হাসিখুশি ছিল। তার সাথে খারাপ কিছু হয়েছে তা ক্ষতর দিক দিয়েই বোঝা গেলেও মুখের একগাল হাসিতে বোঝা যায়নি। কিন্তু আজ সে নির্বিকার। মায়া আসে শালুকের কাছে, পরনে খয়েরি রঙের শাড়ি, মাথায় ঘোমটা টানা। শালুক ওয়েট শালুক মেয়ের এরূপ সাজে ভীষণ খুশি হন। মায়ার থুতনি ছুঁয়ে সে চুমু খান, বলেন, তোর জীবনটা সারা জীবন এভাবেই রঙিন থাকুক। মা, আমি চা করি? শালুক পাশে সরলেন। মায়া বাকিদের জন্য চা তৈরি করল। চা তৈরি করতে করতে গতকাল রাতের কথা মনে পড়তেই শালুককে বললেন, মা। মায়ার শব্দে যেন প্রশ্ন। শালুক মায়ার কাছ ঘেঁষে বলেন, পাশেই আছি। মায়া মীরকে এক নজর দেখে বলল, গতকাল রাতে ওনার বাবা কল করেন মাঝরাতে। উনি কথা বলেন, কিন্তু ওনার বাবা কি বলেছেন সেসব আর খুলে বলেনি। কথা বলার পর ওনার মুখের হাসিটা তাৎক্ষণিক নিভে যায়। থমাসনের কলিগ কিছুক্ষণ আগেও কল করেছেন। গত রাতের সাথে কিছুক্ষণ আগের ঘটনার মিল পেলেন শালুক। তবুও মায়াকে কিছু বললেন না। সে হেসে অগ্রাহ্য করল বিষয়টি। বললেন, 2 দিন পর তো থাইল্যান্ডে চলেই যাচ্ছিস। তখন তোর শ্বশুরের কিছু হলে তা স্বচক্ষে দেখবি। যা, এখন চাটা সবাইকে দিয়ে আয়। মায়া মায়ের কথা মতো আর এই বিষয়ে ভাবল না। বাধ্য মেয়ের মতো চা হাতে বৈঠকখানায় এসে সবাইকে চা দিল। শেষে এসে মীরের সামনে দাঁড়ায়। তাকে চা দিতে মায়া ঝুঁকলে মীর অস্পষ্ট স্বরে বলল, রঙিন শাড়ি, ভেজা একগাছি চুল কানের কাছে, আজ একদম খাঁটি বউ বউ লাগছে। সকালটা একটু গাঢ় হতে শুরু করেছে। সূর্যটা ধীরে ধীরে মাথার উপরে অবস্থান নিচ্ছে। মীর সূর্যটার দিকে চেয়েছিল, কি দেখছিল সে নিজেও জানে না। দাঁড়িয়ে আছে অর্শশালার সামনে। অগ্লিন মীরের কাছ ঘেঁষে মাথাটা নুয়ে দেয়, আদর চাই। মীর ওর মাথায় হাত বুলিয়ে বলল, চলে যাচ্ছি 2 দিন পর। ভাগ্যে থাকলে আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকিস। সবটুকু আদর যেন অগ্লিনের জন্য। মীরের পেছন থেকে মায়ার কণ্ঠ এলো,
ঘুরে তাকালো মীর। এক বিন্দু হেসে মায়াকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরে প্রেমময় কণ্ঠে বলল, তোমাকে কম আদর দিয়েছি কি? তারপরও অগ্লিনের সাথে হিংসে করছো? মায়া অনুরাগপূর্ণ গলায় নিচু দৃষ্টিতে বলল, মেয়েরা তার শখের পুরুষের পাশে শেষ বয়সের মহিলাকেও সহ্য করতে পারে না। আমিও আপনার পাশে অন্য কাউকে ভাবতে পারি না, দেখতে তো পারবই না। কখনো কোনোদিন যেন এমন দৃশ্য দেখতে না হয়। দেখবে না বউ, আমি মেয়ের ভুলক্রমেও যদি অন্যের হওয়ার পথে পা বাড়াই, সেদিন সৃষ্টিকর্তা যেন আমাকে ওনার করে নেন চিরদিনের জন্য। এই দুনিয়ায় আয়ুরেখা যেন সেদিন টেনে দেন। মায়া আশেপাশে দেখল, বলল, কেউ দেখে ফেলবে, দেখুক, আমি আমার বউকে জড়িয়ে রেখেছি, তাতে কার বাপের কি? দলিল করা বউ আমার। আপনার সত্যিই লজ্জা নেই? গত রাতেই সব খেয়ে ফেলেছি, আপনার মুখে দেখছি কিছুই আটকাই না। আর আটকে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। অসভ্য লোক। মীর মায়াকে ছেড়ে হেসে উঠল। হাসির সময় দীর্ঘায়িত হয়। মায়া প্রাণময় চাহনিতে দেখে সেই হাসি, মনে মনে বলল, এই হাসি দেখার জন্য হলেও চিরদিন যেন আল্লাহ তার সঙ্গী করে রাখেন আমাকে। মীর হাসি থামিয়ে বলল, আজও অসভ্য বললে বউ? তবে আর রাগ হচ্ছে না, শাস্তি তো দিয়েই দিয়েছি। থাইল্যান্ডে ফিরছেন কবে? মীর এহেন প্রশ্নে যেন থমকে উঠল। গভীর দম বন্ধ করে ছেড়ে বলল, দুদিন পর। কিন্তু বাকি কথা গলায় আটকে যায় মীরের। কিন্তু কি? তুমি যাচ্ছ না আমার সাথে? কেন? মায়া ভ্রু কুঁচকে ফেলল। একটা সমস্যা হয়েছে বাবার, আর সেই সমস্যার সমাধানের জন্য আমরা যেখানে থাকি সেই শহর থেকে দূরে যেতে হবে। বাসায় আমি, বাবা আর আয়া ব্যতীত কেউ থাকে না। তোমাকে একা একা রেখে কিভাবে আমি দূরে থাকবো? তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। সমস্যাটা সমাধান হলে আমি এসেই তোমাকে নিয়ে যাব। আমি একা থাকবো বাসায়, আর আপনি দূরে থাকবেন কিছুদিন, এটাই কি সমস্যা? নাকি অন্য কোনো কারণ? আমার থেকে কিছু লুকাবেন না। আমি মিথ্যে বলি না, যা বলেছি সত্য। হয়তো দেশ থেকে 15 দিন লেগে যাবে, কেননা বিমান তো নির্দিষ্ট সময়ে সময়ে দেশ পাড়ি দেয়, নয়তো তার আগেই হয়তো চলে আসতাম। মায়া কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। মীর মায়ার দিকে এগিয়ে যায়, দুগাল তার চেপে ধরে আলগুছে, বলল, আমি চলে আসবো বউ, এসেই তোমাকে নিয়ে যাব। মায়ার চোখে জল জমে গড়িয়ে পড়তেও শুরু করে। মীর মুছে দেয়। মায়া অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি ফিরবেন তো?